মুকুটমণিপুর পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্ত অঞ্চলে অবস্থিত বাঁকুড়া জেলার অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলির একটি। আজ যাব কুমারী ও কংসাবতী নদীর মিলনস্থলে অবস্থিত এই বিখ্যাত ড্যামটি ঘুরতে। কলকাতা থেকে 213 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গায় পৌঁছতে আমরা যাব বাইক রাইড করে, যেটায় সময় লাগবে 5 ঘন্টারও বেশি। পথে পড়বে জয়পুর জঙ্গল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাইডে চলুন আমাদের সাথে। সেখানে গিয়ে আমরা ঘুরে দেখব পরেশনাথ মন্দির, মুসাফিরানা ভিউ পয়েন্ট, আর বোটিং করে পৌঁছে যাব এখানকার ডিয়ার পার্ক ঘুরতে। তার সাথে সাথে আপনাদের একটা ভালো থাকার জায়গারও সন্ধান দেব। আর ভুললে চলবে না, বাঁকুড়া জেলা কিন্তু টেরাকোটার কাজের জন্য খুব বিখ্যাত, তাই আমরা এক্সপ্লোর করব এখানকার মার্কেটটিও। আমরা মুকুটমণিপুরের এমন রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে হয়তো কেউই আসে না, একদম অদ্ভুত জঙ্গলের মধ্যে দিয়ে শুধুমাত্র লোকাল রয়েছে এখানে, আর তারা বলছে যে হ্যাঁ এই রাস্তাটাও গিয়ে ওই রাস্তা থেকে উঠবে। এটা একদম সত্যি সত্যি যেটা মানে অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। নমস্কার, আমি মনোজিৎ আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। পাঁচটা বেজে 15 মিনিট আর আমরা বেরিয়ে পড়ছি। শনিবার দিন সকাল, আর গন্তব্য হচ্ছে মুকুটমণিপুর। যাব আরামবাগের উপর থেকে জয়পুর জঙ্গল হয়ে, আর সব ডিটেল তো যেতে যেতে বলছি। বেরিয়ে পড়েছি সকাল সকাল। জগদ্ধাত্রী পুজোর আলো, আজকে জগদ্ধাত্রী পুজো, জায়গায় জায়গায় পুজো চলছে। এমনকি আমাদের এখানকার হ্যাপেনিং স্পট গোলা বাজার, তার ঠিক সামনেই হয় জগদ্ধাত্রী পুজো, কিন্তু সেটা এখানে শুধু নবমী পুজো করা হয় যতদূর সম্ভব। সকাল সকাল বেরিয়েছি আমরা, 5:15 বেরোলাম। আর রাস্তায় যদি আমরা 2-3 বার ব্রেক নিই, তারপরেও যাতে 10টার মধ্যে ঢুকতে পারি বা 10টা সাড়ে 10টার মধ্যে যদি ঢুকে যেতে পারি, তাহলে আমরা আমাদের প্ল্যান মাফিক সব রকম যে ভিউ পয়েন্ট গুলো আছে মুকুটমণিপুরে সেগুলো দেখতে পারবো। আর বাইক নিয়ে যাচ্ছি, হ্যাঁ তার কিছু স্পেসিফিক রিজন আছে, সে বিষয়ে বলছি আপনাদের। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। ডানলপ থেকেই আমাদের সবচেয়ে সহজ রাস্তা। ডানলপ থেকেই আমাদের সবচেয়ে সহজ রাস্তা। ডানলপ থেকে দক্ষিণেশ্বর পার করে, অর্থাৎ বালি ব্রিজ হয়ে আমরা চলে যাব হুগলিতে। আর সেখান থেকে আমরা ডানকুনির রাস্তা ধরব আর আরামবাগের দিকে যাব, অর্থাৎ আরামবাগ হয়ে জয়পুর জঙ্গল এবং তারপর মুকুটমণিপুরের দিকে এগিয়ে যাব। চলে এসেছি বিটি রোডের মোড়। বিটি রোডের মোড় থেকে ডানলপের দিকে ঘুরে চললাম আমরা। টাইমটা খুব ভালো সময় বেরিয়েছি আমরা, এই সময় সব রকম যানজট অ্যাভয়েড করা যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই ডানলপে ঢুকে গেলাম। ডানলপের মোড় থেকে ডান দিকে ঘুরে গেলাম, অর্থাৎ দক্ষিণেশ্বরের দিকে। আর দেখলাম লরিগুলি তাড়াহুড়ো করে শহর ছাড়ছে, কারণ বেলা বাড়ার সাথে সাথে তাদের শহর থেকে বেরিয়ে যেতে হবে। দক্ষিণেশ্বরের কাছে পৌঁছতে পৌঁছতেই দিনের আলো পুরোপুরি ফুটে গেছে, আর গুগল ম্যাপসও নাইট মোড চেঞ্জ করে ডে মোডে চলে এসেছে। দক্ষিণেশ্বরের ওই যে একদম গেট, পাশ থেকে চললাম বালি ব্রিজের দিকে। আমাদের এই ট্রিপে আমরা আজ মুকুটমণিপুর গিয়ে কাল বিষ্ণুপুর ঘুরে তারপর ফিরব। আর সম্পূর্ণ ট্যুরে তেল খরচ বাবদ লাগতে পারে আনুমানিক 1000 টাকা। সামনের ওই ডিভিয়েশনটা থেকে কিছু গাড়ি বাদিকে ঘুরে যাচ্ছে, তারা যাচ্ছে কোলাঘাটের দিকে, কিন্তু আমরা যাব সোজা,
অর্থাৎ আমাদের ডানকুনি যেতে হবে। আমরা নিয়ে নেব লেফট টার্ন। আমরা নিয়ে ফেলেছি লেফট টার্ন। যাক, আমরা একটা কাজ তো করতে পেরেছি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা বিনা বাধায় ডানকুনিতে চলে এসেছি। ডানকুনির শহরাঞ্চল থেকে বেরোলেই বুঝতে পারবেন যে রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো। দেখছেন ব্রিজটা উঠে গেছে এদিকে, আমরা কিন্তু ওটাতে উঠছি না। হ্যাঁ, আমরা ঠিক এটার বাই লেন থেকে যাচ্ছি বাদিক ধরে। এবার এখানে সামনে বোর্ডে দেখুন, এখানে লেখা আছে চাপাডাঙ্গা, আরামবাগ, তারকেশ্বর। তারকেশ্বর ডান দিকে ঘুরে গেলে হয়ে গেল, আর আমরা যাবো সোজা। আমি থাকি সোদপুর, আর এখানে এসে দেখছি এখানেও রয়েছে সোদপুর, আবার এখানে রয়েছে বিরাটি। আমরা কিন্তু আরামবাগ সিটিতে ঢুকে গেছি। আরামবাগের এই মোড় থেকে আমরা যাব ডান দিকে, আর তারপর 2 কিলোমিটার মতন এলে এরকম আরেকটা মোড় পড়বে, আর এবার কিন্তু আমরা যাব বাদিকে। চাপাডাঙ্গার মোড়টা পার করে দাঁড়িয়েছি, এখনো 151 কিলোমিটার বাকি আছে। একবার চাপাডাঙ্গা পেরিয়ে গেলে তারপর সোজা চলতে থাকুন, আর রাস্তার দুধারে দেখুন অপরূপ শোভা, আর সোজা পৌঁছে যান জয়পুর জঙ্গলে। সকাল সকাল সূর্যকে পিছনে রেখে আমরা এগিয়ে চললাম। দেখুন কত সুন্দর, দেখুন এই রাস্তা গাড়ি চালিয়ে একদম মানে কোনো কথা হবে না, এই রাস্তা শুধু রাইড করো। জয়পুর জঙ্গলে পৌঁছে গিয়ে আমি যে কতটা এক্সাইটেড তা তো আমার কথা শুনেই বুঝতে পারছেন বন্ধুরা। হ্যাঁ, এই জায়গাটিতে এসে বাইক রাইড না করলে আপনি বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইছি। আপনারা জায়গায় জায়গায় দেখতে পারবেন হরিণ সংক্রান্ত বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ হরিণ যখন তখন রাস্তায় চলে আসতে পারে আর অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সে সংক্রান্ত কিছু মেসেজ রাস্তার দুধারে আপনি দেখতে পারবেন। আর এখানকার বিখ্যাত এরোড্রোম, সেটির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আগের বছরই দিয়ে রেখেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল, পারলে নিশ্চয়ই দেখবেন। আর হ্যাঁ, এখানে আসলে এখানকার বনলতায় একবার ঢুকবেন নিশ্চয়ই। পথে আরো অনেকজন রাইডারকে দেখলাম, তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো সেশনে ব্যস্ত, তাই আমরাও ভাবলাম যে আমরাও একটু ফটো সেশন করে নিই। এবার ঠিক করেছি ফেরার পথে বনলতায় একবার ঢুকবো, আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর আবার শুরু হলো আমাদের জার্নি। ঠিক করেছি বিষ্ণুপুর পার করে টিফিনটা সেরে নিতে হবে, আর মাত্র 10-11 কিলোমিটার গেলেই বিষ্ণুপুর ঢোকার গেট। তবে আজ আমরা যাচ্ছি মুকুটমণিপুর, কিন্তু ওই জায়গায় রাস্তাটি দুভাগে ভাগ হয়ে গিয়েছে। জায়গাটি ইম্পর্টেন্ট বলে আপনাদের দেখিয়ে রাখছি। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে বিষ্ণুপুরের রাস্তা, কিন্তু আমরা যাচ্ছি মুকুটমণিপুর, তাই আমরা ডান দিকের রাস্তাটা নিলাম। এখন আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, কারণ এখানে একটা লেডিস টয়লেট রয়েছে যেটা ইউজ করতে পারবে আমার ওয়াইফ, তার জন্য ওয়েট করছি। আর আমাদের এখানে দেখাচ্ছে 77 কিলোমিটার, দেখাচ্ছে 1 ঘন্টা 51 মিনিট, কিন্তু ওটা 1 ঘন্টা 20-25 মিনিটের মধ্যে হয়তো পৌঁছে যাবো। তার মাঝখানে টিফিনও করতে হবে। এখন বাজে 9:10, সেই হিসাবে দেখলে 10:30 11টার মধ্যে ঢুকে যাবো, তো সেটা ঠিকই আছে হয়তো, আশা করছি। জঙ্গলের মধ্যে থেকে যাওয়ার সময় দেখতে পেলাম কাটাবাড়ি গ্রাম। এই গ্রামের এই দোকানটি থেকে খুব সুস্বাদু কচুরি ও তরকারি খেলাম। চার্জেস পড়লো মাত্র 24 টাকা। সাজেস্ট করব যে এই ট্রিপটিতে এলে অফলাইন ম্যাপ ব্যবহার করুন, কারণ এই জায়গাটিতে অসুবিধা হতে পারে। সামনের এই ব্রিজটির থেকে যদি সোজা চলে যান তাহলে ঘুরপথে কলকাতায় ফিরে আসতে হবে, আর বাঁ হাতে বিষ্ণুপুর আর ডান দিকে মুকুটমণিপুরের রাস্তা, অর্থাৎ ব্রিজের আগে থেকেই ডান দিকে ঘুরে যান আর সোজা চলতে থাকুন মুকুটমণিপুরের উদ্দেশ্যে। ওই জায়গাটায় ওটার সময় হবে না, নামার সময় তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে।
এই হচ্ছে লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম, অর্থাৎ আমরা মুকুটমণিপুরে এন্ট্রি নিচ্ছি। এই লক গেটটি পার করলেই সবার প্রথমে পড়বে জলপথ ও সেচ দপ্তরের প্রপার্টি এবং তারপরেই ইউথ হোস্টেলের প্রপার্টি। তবে আমরা এর পাশের ফুড কোর্টটিকে ডান দিকে রেখে এগিয়ে যাব আরও কিছুটা, আর জঙ্গলের ভিতরের গলি দিয়ে গিয়ে উঠব একেবারে ড্যামের মাঝখানে, যে রাস্তায় সচরাচর কেউ যায় না। আমরা মুকুটমণিপুরের এমন রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে হয়তো কেউই আসে না, একদম অদ্ভুত জঙ্গলের মধ্যে দিয়ে শুধুমাত্র লোকাল রয়েছে এখানে, আর তারা বলছে যে হ্যাঁ এই রাস্তাটাও গিয়ে ওই রাস্তা থেকে উঠবে। তো এই জায়গাটা ফিলটা নিচ্ছি, দেখুন জঙ্গলের মধ্যে, কিন্তু রাত্রে এখানে তো আসা সম্ভব না, পুরো অন্ধকার, আর কোনো লাইট ফাইট কিছু নেই, কোনো জনবসতিও নেই, দেখতেই পাচ্ছেন। এটা একদম সত্যি সত্যি যেটা মানে অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ইউথ হোস্টেলের সামনে থেকেই বাঁধে উঠতে পারেন, সেখান থেকে টোটো পেয়ে যাবেন ঘোরার জন্য। দীর্ঘ 5.5 ঘন্টার বাইক রাইড করার পর এমন একটি জায়গায় এসে পৌঁছলাম যেখানে বাঁদিকে ঘন জঙ্গল আর ডান দিকে বিপুল নীল জলরাশি, আর মাঝখানে এই বাঁধের এই পিচ কালো রাস্তার উপর থেকে আমরা এগিয়ে চললাম। এক্সাইটমেন্ট তো হবেই, অনেকদিন পর এলাম এখানে, আর এসে যেন দু চোখ জুড়িয়ে গেল বন্ধুরা। সূর্যের আলোয় জল যেন ঝিকমিক করছে। ওইদিকে কয়েকটা দ্বীপ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সবুজ দ্বীপ, আর আরেকটা দিয়ে আপনাকে যেতে হবে ডিয়ার পার্কে। তো আপনি কি করতে পারেন, যখনই আপনি এসে পৌঁছচ্ছেন কংসাবতী ড্যাম বা মুকুটমণিপুর ড্যামের কাছে, তখনই আপনি ওখান থেকে বোটের ব্যবস্থা করে নিতে পারেন। 250 টাকা করে পার হেড পড়বে, আর যদি শেয়ারে যেতে পারেন তাহলে 100 টাকা করেও হয়ে যায়, কিন্তু এখন মনে হয় না অতটা ভরবে। সিজনে আসলে আপনি 100 টাকা করে ঘুরতে পারবেন। আর না হলে আপনি একটা কাজ করতে পারেন, এই যে রাস্তাটা এটা দিয়ে সোজা চলে যেতে পারেন, আর এখান থেকে আপনি কি করতে পারবেন, পরেশনাথের মন্দির ঘুরতে পারবেন, আর তার সাথে আপনি দেখতে পারবেন মুসাফিরানা ভিউ পয়েন্ট। আর পরেশনাথের মন্দিরের ওখানে গাড়ি রেখে আপনি ওখান থেকেও বোটিংয়ের ব্যবস্থা আছে, ওখান থেকে বোটে করে আপনি চলে যেতে পারেন ডিয়ার পার্কে। তো ঘোরার 2-3টে উপায় আছে। তো আমরা দেখি কি করি, আমরা বাইক নিয়ে এসেছি, তো আমরা এখন যাব গিয়ে পরেশনাথের মন্দির মুসাফিরানা ভিউ পয়েন্টটা দেখবো, তারপর ডিসাইড করবো যে কি করব। আর এদিকে দেখুন নীল জলরাশি, হ্যাঁ ভারতের 2য় বৃহত্তম এই নীল জলের বাঁধ, আর মাটির বাঁধ কিন্তু এটি। এখানে একটা সবুজ দ্বীপ, আর যদি আপনি চান যে ডিয়ার পার্ক ঘুরবেন তাহলেও কিন্তু আপনাকে বোটে করেই যেতে হবে ওপারে। এই ড্যামের উপরে যদি কার ড্রাইভ করতে চান তাহলে কিন্তু উইকডেজে আসতে হবে, এবং তার জন্য 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, কিন্তু স্যাটারডে সানডে সেটা সম্ভব নয়। তাই বাইক নিয়ে আসলে আপনি যখন তখন এখান থেকে রাইড করতে পারেন, তার জন্য কোনো চার্জেসও লাগে না, এবং স্যাটারডে সানডে রেস্ট্রিকশনটাও নেই। হ্যাঁ, আমরা যাব এখন ওই প্রান্তে, এবং সেখানেই পরেশনাথের মন্দিরের ঠিক পাশেই রয়েছে নৌকো দাঁড়ানোর ঘাট, সেখান থেকে আমরা চলে যাব ডিয়ার পার্কের দিকে। চলুন আগে ঠিক করলাম বোটিংটাই করে আসি, এই বোটিংটার জন্য সময় লাগবে অনেকটাই, তাই পরেশনাথের মন্দিরটা ঠিক টিকিট কাউন্টারের সামনেই। আমরা বোটিং সেরে এসে পরেশনাথের মন্দিরে ঢুকবো বলে ঠিক করলাম। এখানে দেখলাম চার্জেস লাগলো 100 টাকা বেশি, অর্থাৎ দুজনে 600 টাকা দিয়ে পুরো বোটটি বুক করতে হলো, যেহেতু শেয়ারে করার মতন আর কেউ ছিল না। মাঝি ভাই সঙ্গে সঙ্গেই বোট ছেড়ে দিল। বিপুল জলরাশির মাঝখান থেকে এগিয়ে চলল আমাদের বোট। আস্তে আস্তে সামনের দ্বীপটি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এখানে ডিয়ার পার্ক আছে, আরও একটা অন্য পার্ক আছে, সেগুলো ঘোরার জন্য ভ্যান ভাড়া করতে হবে। শেয়ার সিস্টেমে সুবিধে হবে, 40 টাকা মাথা পিছু, না হলে পুরোটাই বুক করতে হবে। ডিয়ার পার্কে যাওয়ার জন্য একটু রাজকীয় ব্যবস্থা আমরা করেছি, মানে ভ্যান ফ্যানে না গিয়ে আমাকে
বাকি করেছি 320 টাকা দিয়ে দুজনে। এখন এই বোলেরোতে করে যাচ্ছি। যদিও ভ্যান রিজার্ভ করলেও আমাদের একই চার্জেস দিতে হতো। এক্ষেত্রে বোলেরোটির লাইন ছিল বলেই আমরা বোলেরোতে আসতে পেরেছি, না হলে আমাদেরও ভ্যানে করেই আসতে হতো এই একই খরচায়। দাও দাও দাও, এখানে দিয়ে দাও দিয়ে দাও। পুরো অভ্যস্ত হয়ে গেছে, বুঝেছো? ওইটা যার ওকে ডেকে দিয়ে দাও ওটা। তো বোলেরোর যে চালক, তার কাছ থেকে জানতে পারলাম যে উনার লাইন ছিল, তাই আমরা বোলেরোটা পেয়েছি, নাহলে আমাদেরও মোটর ভ্যানেই আসতে হতো। ইন্দ্রা সব ওই দোকানের সামনেই রয়েছে, ওরা জঙ্গলে টঙ্গলে নেই, মানে সবাই খাবার দাবার দিচ্ছে, তো তো ওখানেই ওরা খাওয়া দাওয়া করছে, ওখানেই রয়েছে সব। মানে আছে 6-7টা হরিণ আছে, তার মধ্যে 3-4টে এখানেই আছে, আর বাকিরা হয়তো স্নান খাওয়া করতে গেছে ওদিকে। একজন দুজন আসলে পরে আপনার মনে হতে পারে যে চার্জেসটা বেশি হয়ে গেল, সেখানে বেশি লোক আসলে কিন্তু সুবিধা, মানে জনপ্রতি 40 টাকা করে চলে আসতে পারেন যদি 7 জন বা তার বেশি হয়ে থাকেন। এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, সোনার বাংলা পার্ক। এসছি সোনার বাংলা পার্কে। শুনেছি এখানে নাকি ময়ূর আছে, অনেক ফুলের গাছ আছে। চলুন দেখি কিরকম। 10 টাকা করে টিকিট লাগে যদিও এখানে। কত করে গো? 10 টাকা? জায়গাটা কিন্তু খারাপ নয়, জায়গাটা ভালোই ভালোই ইন এ সেন্স। হ্যাঁ, ফুল গাছ রয়েছে অনেক, আর বাগানটা এরকম বসার জায়গা আছে মাঝে মাঝে। আর হ্যাঁ, ময়ূর আছে। 10 টাকা দিয়ে ঘোরার জন্য ভালোই। তবে আপনি যখন আসবেন এখানে, আপনি যদি গাড়ি ভাড়া করে আসেন, যেমন আমরা এসেছি, তাহলে পরে তো আপনাকে তো বেশি সময় এখানে দেওয়া হবে না। তাহলে আর তবে এটা কিন্তু ওই ঘাট থেকে খুব কাছে, দূরে নয়, একটুখানি রাস্তা, হেঁটেই চলে আসতে পারেন। আর সেক্ষেত্রে আপনি চাইলে এখানে অনেক সময় কাটিয়ে দিতে পারেন। আর লোকালরা হয়তো আসে। কি একটা ডাকছে। রাজহাঁস ডাকছে। আর এখানে আছে খরগোশ। এবার ফিরে চললাম ঘাটের দিকে। সময় লাগলো সম্পূর্ণ আধ ঘন্টা মতন। ফেরার সময় আমরা সবুজ দ্বীপের একটা চক্কর লাগিয়ে তারপর আবার ফিরে এলাম যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে। নেমে পড়েছি আমাদের নৌকা বিহার সেরে। টিকিট কাউন্টারের সামনে থেকেই দূরে পরেশনাথের মন্দিরটি দেখা যাচ্ছে। আমরা এগিয়ে চলবো এখন ওই দিকেই। এখানে এলে এখানকার শিব মন্দিরে আপনি পুজোও দিতে পারেন। জানা যায় যে এখানকার একটি শিবলিঙ্গ 1300 বছরেরও বেশি পুরনো, আর অন্যটিকে নতুন বানানো হয়েছে। উল্লেখযোগ্য দিনগুলিতে এখানে পুজো লেগেই থাকে। জায়গাটি একটু উঁচুতে হওয়ায় এখান থেকে ড্যামটির সম্পূর্ণ একটি ভিউ পাওয়া যায়। অবশ্যই এটা মিস করবেন না। পিছনের দিকে সিঁড়িটি দিয়ে নেমে আবার বাইক চালানো শুরু করলাম। পরবর্তী লক্ষ্য ওই টিলার উপরে দেখতে পাচ্ছেন মুসাফিরানা ভিউ পয়েন্ট। হ্যাঁ, ওখানেও 10 টাকার টিকিট কেটে তারপরেই ঢুকতে হবে। এই জায়গাটি মুকুটমণিপুরের সর্বোচ্চ পয়েন্ট। এখান থেকেও ড্যামটি খুব সুন্দর দেখায়। তবে হ্যাঁ, সিজনে কিন্তু এখানে ভালোই ভিড় হয় বলে মনে হয়। তবে আজ কিন্তু 2-4 জন ছাড়া আর কেউ নজরে পড়লো না। এটা কিন্তু স্পন্সার্ড অ্যাড নয় কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, অনেকে ডায়েট কোক ফোক প্রমোট করে থাকেন, আমাকে কিনেই খেতে হয়। সামনে এখানে গেটে দাদুর কাছ থেকে পেয়ারা মাখা কিনলাম 20 টাকা, খুব ভালো বানিয়েছে, দারুণ বানিয়েছে। তবে পেয়ারা মাখা খেয়ে তো আর পেট ভরবে না, তাই ফুড কোর্টে এলাম। মেনু এবং প্রাইস দুটোই রিজনেবল লাগলো। চিকেন মিলটা 150 টাকা,
আর ভেজ মিলটা 80 টাকা। আর অমলেটটা কত না সেটা দেখবো। অমলেট কত দাদা? অমলেট 20 টাকা। এই হচ্ছে আমাদের লাঞ্চ। চিকেন এমনি ভেজ মিলে নর্মালি দুজনের ভেজ মিলই সেম, আলু ভাজা, ডাল, পোস্ত। এটা কি শুক্তো না? পোস্ত, আলু পোস্ত। আর এটা একটা মিক্স ভেজ আছে। আমার শুক্তো আর পোস্ত দিয়ে গন্ডগোল হয়। একটা মিক্স ভেজ আছে। আর এই হচ্ছে চিকেন, 4 পিস চিকেন আছে। আর এখানে অমলেট। এটা দেখছেন ওপেন জিম। হ্যাঁ, সব জিমের ইকুইপমেন্ট বানানো রয়েছে ওপেনে, ফ্রিতে সবার জন্য। কিন্তু যেরকম জঙ্গল হয়ে আছে তা দেখে মনে হয় না যে এখানে কারো ফিটনেস নিয়ে খুব একটা মাথা ব্যথা আছে বলে। চলে এলাম আমাদের থাকার জায়গায়। হ্যাঁ, এই আরণ্যক রিসর্ট কিন্তু খুব পপুলার সোশ্যাল মিডিয়াতে, অনেক ভিডিও পেয়ে যাবেন এখানকার। এখানে চাইলে 800 টাকা দিয়ে মাড হাউসেও থাকতে পারেন, তবে আমরা 1500 টাকা দিয়ে নিয়েছি এসি রুম। আর এছাড়াও নানান ধরনের রুম রয়েছে এখানে। দারুণ ভিউ, পিছন থেকে একটি পাহাড়ও দেখা যায়। ভালো পার্কিংয়ের ব্যবস্থা সমেত গার্ডেন দিয়ে জায়গাটি মন্দ নয়, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখানকার স্টাফেদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো। সারাদিনের ধকলের পর এক ঘুমেই সন্ধে হয়ে গেল। ঘুম থেকে উঠে দেখি এভাবে সেজে উঠেছে সম্পূর্ণ রিসর্টটা, চারিদিক আলোয় ঝলমল করছে। এখানকার ক্যান্টিনটিতেও চলছে রাতের খাবার দাবারের তোড়জোড়। তবে আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে, যেতে হবে এখানকার মার্কেটে এবং এক্সপ্লোর করতে হবে মার্কেটটি। যদিও আর একটু আগে যাওয়া উচিত ছিল, সন্ধ্যে 7টার পর আস্তে আস্তে মার্কেট বন্ধ হতে থাকে এবং 8টা সাড়ে 8টার পর পুরোই বন্ধ হয়ে যায়, যেহেতু পুরোপুরিভাবে সিজন এখনও চালু হয়নি। ইয়ে দেখছেন, এটা হচ্ছে ইউথ হোস্টেলের এন্ট্রান্স। ইউথ হোস্টেল বলেছিলাম সস্তায় খুব ভালো থাকার জায়গা, তবে হ্যাঁ ওয়াশরুম বা রুমগুলো আপনার পছন্দ নাও হতে পারে। হ্যাঁ, এই মার্কেটটা দেখছেন, পাশে পুরো লাইন দিয়ে কিন্তু মার্কেটটা। আর তবে এখানে যে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকতো, হ্যাঁ সেগুলো কিন্তু এখন আর হচ্ছে না। হ্যাঁ, বাচ্চাদের চড়ার জন্য সেই জিনিসগুলো রয়েছে, কিন্তু সেই ডেকোরেশনটা হবে জানুয়ারিতে। কি তুমি কিছু কিনবে? দেখো যদি তোমার মনে হয়। সিজন পুরোপুরিভাবে চালু না হওয়ায় এবং সন্ধে 7:30 বেজে যাওয়ায় বেশিরভাগ দোকানই বন্ধ। তবে যেগুলি খোলা রয়েছে সেগুলিতে রয়েছে টেরাকোটার কাজের জিনিসের প্রচুর সম্ভার, এমনকি বাড়িতে নিয়ে যাওয়ার মতন নানান সুভিনিয়ার্সও। তবে দাম কিন্তু একটু বেশির দিকেই। যদি পারেন ফেরার সময় বিষ্ণুপুর হয়ে ফিরুন, সেখানে কিন্তু টেরাকোটার জিনিস অনেক অনেক সস্তায় আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টা কিন্তু দারুণ হ্যাপেনিং থাকে। আর এই জায়গাটা তখন গম গম করে, ওর উপরটা কিন্তু লাইট দিয়ে সাজানো হয়ে থাকে। তো পরে যখন আপনারা আসবেন হয়তো আপনারা পাবেন, কিন্তু আমরা পেলাম না সেটা। মার্কেটটা খোলা রয়েছে যদিও, এখন 7টা বেজে গেছে, তো অত বেশি হ্যাপেনিং ব্যাপার নেই। তবে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। টেরাকোটার জিনিসের জন্য তো এই জায়গাটা ভালো খুব। আর টেরাকোটার একটা আমরা ফটো ফ্রেম নিয়েছি। ফটো ফ্রেম বলতে কি, মানে উইথ ফটো অবভিয়াসলি, কিন্তু সেটা ফ্রেমটা ছিল ফাইবারের। আর ওর কি কোটিং আছে বললো যে উঠবে না, ওটা বললো না, ওটা টেরাকোটার কাজ করে তো রংটা থাকবে, রংটা নষ্ট হবে না। তো 600 টাকা দাম চাইছিল, 500 টাকা দিয়েছি। তবে আপনারা চাইলে বার্গেন করে 450 করতে পারেন হয়তো। আমরা ফিরে চললাম এবার রিসর্টের দিকে। কাল সকাল সকাল উঠে বিষ্ণুপুরের দিকে রওনা দেব। সেই ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে। তবে তার আগে রিকোয়েস্ট করব বন্ধুরা, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সময় মতন পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।